গত 28শে ডিসেম্বর 2023 আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট ট্রিপের উদ্দেশ্যে। হায়দ্রাবাদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটি হায়দ্রাবাদি বন্ধুদের কাছে কিন্তু একটি উইকেন্ড ট্রিপের অপশান হলেও হতে পারে বর্ষাকাল আর শীতকালে। তাহলে দেখে নেওয়া যাক আমরা এখানে কি কি দেখলাম, কোথায় থাকলাম, সমস্ত ডিটেলস। হ্যালো সবাইকে, আজ 28শে ডিসেম্বর 2023 আর এখন বাজে সকাল 9টা। আমি আর সামিক বেরিয়ে পড়েছি আমাদের ছোট্ট একটা ট্রিপের উদ্দেশ্যে। দুদিনের ট্রিপ হবে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ওয়ারাঙ্গল। আমরা আমাদের জার্নি শুরু করলাম এখন। লেটস গো। হায়দ্রাবাদ থেকে এই ওয়ারাঙ্গলের দূরত্ব হলো 150 কিলোমিটারের মতন। এই ওয়ারাঙ্গল শহরটি তেলেঙ্গানা রাজ্যের একটি অন্যতম শহর তো বটেই, কিন্তু এর বিশেষত্ব হলো কাকাটিয়া রাজবংশের এটি ছিল রাজধানী। তো এই শহরে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে কাকাটিয়াদেরই বিভিন্ন স্মৃতিচিহ্ন বা ধ্বংসাবশেষ, যেমন দুর্গ, হ্রদ, মন্দির ইত্যাদি। ওয়ারার থেকে নামার পরে কিছুটা গিয়েই আমরা নিয়েছিলাম একটি ব্রেক। ইয়াদাদ্রি টিফিনস বলে একটি জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, যেখানে আমরা করে নিয়েছিলাম সেদিনকার ব্রেকফাস্ট। আর আমাদের ব্রেকফাস্টে ছিল ইডলি, আর তার সাথে আমরা ইউজ করেছিলাম এখানকার টয়লেট। সত্যি বলতে কি, খাবারটা মোটামুটি ছিল, কিন্তু টয়লেটটা ভীষণ পরিষ্কার, ভীষণই ভালো ছিল। তো যেখানে আমরা টিফিন করলাম সেখানে দুধ চা, আমরা দুধ চা বা দুধ কফি খাই না, তো তার পাশেই একটা জায়গায় এসছি টি ওয়ার্ল্ড। তো এখানে অনেক ধরনের চা এবং কফি পাওয়া যায়, সেখান থেকে আমরা খাচ্ছি। চাটার মধ্যে আবার চিয়া সিডস দিয়ে দিয়েছে, প্রথমবার চিয়া সিডস দেওয়া চা খেলাম। যাই হোক, নতুন নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। সানগ্লাসটা গাড়িতে ভুলে চলে এসেছি, প্রচণ্ড রোদ, এখানে একটুও ঠান্ডা নেই বাইরে। যাই হোক, এনিওয়েজ চাটা তাড়াতাড়ি করে শেষ করে আবার রওনা দিতে হবে। অলরেডি 11:30, তো 11:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এখান থেকে অনেকটা দূর এখনও, তো তাড়াতাড়ি শেষ করি। এরপর আমরা ক্রস করলাম ভঙ্গির টাউন। ভঙ্গির টাউনে ভঙ্গির ফোর্ট, অনেকেই নিশ্চয়ই নাম শুনেছেন। বেশ কয়েক বছর আগে আমি আর সামিক এসেছিলাম ভঙ্গির ফোর্টে। এই যে টিলাটা দেখছেন, এরই ওপরে কিন্তু ফোর্টটা। ওপর থেকে দুর্দান্ত লাগে নিচের ভিউটা, আর বেশ অ্যাডভেঞ্চারাস ভঙ্গির ফোর্টে ওঠা। ভীষণ ভালো লেগেছিল আমাদের, যদিও তখন কোনো ভিডিও করিনি। পরবর্তীকালে নিশ্চয়ই আবার আসবো, তখন তো নিশ্চয়ই ভিডিও করে আপনাদের দেখাবো, ভীষণ ভালো লাগবে। ওয়ারাঙ্গল পর্যন্ত রাস্তা এতটাই সুন্দর, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ মাখনের মতো স্মুথ রাস্তা, আর ড্রাইভ করতে তো দুর্দান্ত লাগবে। কিন্তু আমরা সেদিনকে ওয়ারাঙ্গলে স্টে করিনি। আমরা সেদিন চলে গেছিলাম ওয়ারাঙ্গল থেকে আরও 70 কিলোমিটার দূরে রামাপ্পা বলে একটি জায়গাতে, যেখানে আমরা ছিলাম তেলেঙ্গানা গভর্নমেন্টেরই একটি রিসর্টে। তো ওয়ারাঙ্গলের পর রামাপ্পা যাওয়ার পথে কিছুটা অংশ রাস্তার কিন্তু খারাপ। আমরা আজকে রামাপ্পাতেই স্টে করব, কালকে আমরা ওয়ারাঙ্গল আসবো ফিরে, মানে ফেরার পথে ওয়ারাঙ্গল আসবো, আর কালকে ওয়ারাঙ্গলেই স্টে করব রাতটা, আর পরশুদিন ওয়ারাঙ্গল থেকে একদম বাড়ি ব্যাক করব। আমাদের আজকে লাঞ্চ হয়নি সেইভাবে, মোটামুটি যা যা ছিল বিস্কিট ফিস্কিট, কেক, এই সমস্ত খেয়ে চালিয়ে দিয়েছি। এখন ওখানে গিয়ে যদি কিছু খাবার পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। হোটেলে যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তাও যদি আশেপাশে কিছু পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়, আদারওয়াইজ পেটে গামছা পেতে আজকে দুপুরটা থাকতে হবে। In 300 meters, continue straight onto APTDC road.
এবার আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম। এটা হলো রামাপ্পা লেক। আমাদের রিসর্টটা একদম লেকের ধারে। অ্যাকচুয়ালি এখানে থাকার আর কোনো অপশান নেই। রামাপ্পাতে থাকতে গেলে আর লেকের ধারে থাকতে গেলে এই তেলেঙ্গানা ট্যুরিজমের হারিতা রিসর্টই কিন্তু একমাত্র অপশন। এই রিসর্টে আছে দু রকমের রুমের অপশন। যেরকম এই বিল্ডিংগুলো বা ভিলাগুলো দেখছেন, এগুলো কিন্তু দুটো ফ্লোরের। তো আমরা ওপরের ফ্লোরই পেয়েছিলাম, ওপরের ফ্লোরটাই বেশি সুন্দর। আর এইগুলো কিন্তু নিউলি কনস্ট্রাক্টেড, আগে কিন্তু এগুলো ছিল না, জাস্ট কয়েক বছরই হয়েছে এটা নতুন করে করা হয়েছে। আর ঠিক এর উল্টো দিকেই আছে পুরনো বিল্ডিংগুলো বা পুরনো রুমগুলো। তো অপশান দুটোই আছে, যেটা আপনাদের বেশি ভালো লাগবে সেটাই অ্যাভেল করতে পারেন। পৌঁছাতে পৌঁছাতে তো অনেক বেলাই হয়ে গেছিলো, কিন্তু ভাগ্যবশত তখনও কিন্তু খাবার ছিল। এখানে 4টে অবধি লাঞ্চ পাওয়া যায়। তো এখানের অপশানে ছিল লাঞ্চের জিরা রাইস, প্লেন রাইস, ডাল, পাঁপড় ভাজা, বেগুনের একটা তরকারি, আলুর একটা ঝোল টাইপের, এছাড়া রসম, টক দই ইত্যাদি, আর একটা আচার। এই যে আমরা নিয়ে নিয়েছি পাঁপড়াম, জিরা রাইস, ওই আলুর কারিটা থেকে আমি শুধু আলুটা নিয়েছি, তেল ভাসছে বড্ড ওই জন্য নিইনি। আর এটা হচ্ছে ডাল। এখানে একটা শাক আছে ছুকাপুরা, খুব সম্ভবত সেটার নাম, সেই ডাল। এটা আমার মা খুব ভালো রান্না করতে পারে, তো দেখা যাক এরা কেমন করেছে। খাবারগুলো অ্যাকচুয়ালি ভীষণ ভালো ছিল, আমি এক্সপেক্ট করিনি এত ভালো হবে। বাবারে কাপড় কাচ্ছে, যাই হোক তো বেশ ভালো ছিল। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই আমাদের রুমটা কেমন ছিল। তো আমরা তো নিয়েছিলাম নিউ রুম, যেটা আমি আগেই বলেছি। আর এই নিউ রুমগুলো কিন্তু একদমই লেকের পাড়েই অবস্থিত ছিল, সুতরাং বুঝতেই পারছেন এই রুমগুলো থেকে লেক ভিউটা সব থেকে সুন্দর পাওয়া যায়। তো রুমে ঢুকতেই প্রথমে ছিল একটা ড্রয়িং রুম, যেখানে ছিল একটা সোফা সেট। সোফাটার অবস্থা একটু জীর্ণ ছিল, একটু ছেঁড়াফাটা ছিল, এনিওয়েজ কি আর করা যাবে। তারপরে ছিল একটা বেশ স্পেশিয়াস বেডরুম, যেখানে খাট, আলমারি, চেয়ার, টেবিল, টিভি সবই ছিল, এবং ছিল একটা জানলা, যেখান থেকে কিন্তু লেক ভিউটা ভালোই খাটে শুয়ে শুয়ে বা চেয়ারে বসে বসে উপভোগ করা যেতে পারে। কিন্তু জানলাটা ছিল ময়লা, এটা আমার একদম ভালো লাগেনি। এরপরে এই পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে যেটা সবচেয়ে সুন্দর জায়গা সেটা হলো এই ব্যালকনি বা টেরেসটা। এইখান থেকে কিন্তু লেক ভিউটা সব থেকে বেস্ট উপভোগ করা যায় যখন রোদ থাকবে না, সকালের দিকে বা বিকেলের দিকে। রাত্রিবেলা পুরো অন্ধকার থাকে, কিছু দেখা যায় না, কিন্তু এই সকাল বা বিকেলে যখন রোদ থাকবে না তখন কিন্তু অনেকক্ষণ এখানে বসে উপভোগ করা যেতেই পারে এই লেকের সুন্দর ভিউ নিতে নিতে। এরপর আমি দেখিয়ে দিই যেটা আমি আগে স্কিপ করে গেলাম, বেডরুমের সঙ্গে ছিল কিন্তু একটা ওয়াশরুম, যেটা কিন্তু বেশ স্পেশিয়াস ছিল। দেখে নিন, বেশ সুন্দর পরিষ্কার, গিজার থেকে শুরু করে সবই আছে। এখানে একটা বেসিন আছে, সামনে একটা বড় মিরর। ওভারঅল খুবই ভালো, কিন্তু মেনটেন্যান্সের বড্ড অভাব আমাদের লেগেছে। এই যে পুরো ঝাঁকে ঝাঁকে মাছ, জুম করি, এই যে বাপরে, দেবতা খেতে দিয়েছে, নিশ্চয়ই খেতে দিয়েছে, নাকি সবসময় এরম থাকে, কাল তো আর দেখা হয়নি। ঝাঁকে ঝাঁকে মাছ। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রুমগুলো যেখানে আমরা আছি, আর এটা হলো ডাইনিং হল প্লাস রিসেপশন। আমরা দুপুরবেলা এসে কিন্তু এই ডাইনিং হলেই আমাদের লাঞ্চটা সেরেছিলাম, তখন আর এই জায়গাটার ভিডিও করা হয়নি। আমি পরে বিকেলবেলা বেরিয়ে এই জায়গাটার পুরো ভিডিওটা নিলাম আপনাদের দেখানোর জন্য। তো ডাইনিং হলটা কিন্তু বেশ বড়, এখানে সব কিছুই বেশ বড় বড় স্পেশিয়াস, বেশ ভালো লাগবে। এখানে ঢুকতেই ডান দিকে রিসেপশন আর বাঁ দিকে খাবার জায়গাটা, একই হলের মধ্যে, বেশ বড়, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব জায়গায় বিওয়্যার অফ মাঙ্কিস লেখা। এখানে প্রচণ্ড হনুমানের উপদ্রব, আমরা নিজেরা হনুমানের দ্বারা ভীষণভাবে অ্যাটাকড হয়েছিলাম, সে গল্পও বলবো নিশ্চয়ই। এরপর সন্ধে নামার আগে আগে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাই রামাপ্পা টেম্পল, যেটি রুদ্রেশ্বরা টেম্পল বলেও পরিচিত। তো এটি রামাপ্পার একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট, আর এটা কিন্তু এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত।
এখানে কোনো এন্ট্রি ফি নেই। সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। নাম শুনেই আপনারা নিশ্চয়ই অনুমান করতেই পেরেছেন যে এই মন্দিরের আরাধ্য দেবতা কিন্তু মহাদেব। এই মন্দিরটি তৈরি হয়েছে 13th সেঞ্চুরিতে, আর এই মন্দিরটি কিন্তু তৈরি হতে সময় লেগেছে মোট 40 বছর। আর কাকাটিয়া ডাইনেস্টির এই নিদর্শনটি আজও কিন্তু খুব সুন্দরভাবে অবস্থিত রয়েছে এই রামাপ্পাতে। তবে এর কিন্তু একটি বিশেষত্ব আছে। 13th সেঞ্চুরিতে এই মন্দিরটি তৈরি হয়েছিল, আর 17th সেঞ্চুরিতে একটা ভীষণ ভয়াবহ আর্থকোয়েক হয় এখানে, যার জন্য এই মন্দিরের কিন্তু বিভিন্ন অংশ একটু টেরা বেঁকা হয়ে গেছে, যেটা আমি একটু পরেই দেখাবো। কিন্তু এই পুরো মন্দিরটি স্যান্ডবক্স টেকনিকে যেহেতু তৈরি, তাই জন্য মন্দিরটা কিন্তু ভেঙে পড়ে যায়নি। এখানে দেখতেই পাচ্ছেন এই উঁচু নিচু জায়গাগুলো, এখানে হঠাৎ এই জায়গাটা উঁচু, এইখানটা এরকম ট্যাবড়ানো টাইপের, দেখুন এগুলো কিন্তু সব কিছুই ওই আর্থকোয়েকের ফলেই হয়েছিল, যেটাকে আর পরবর্তীকালে সারানো হয়নি, সেইভাবেই কিন্তু রেখে দিয়েছে। এটা যেন মনে হয় যে এরকমভাবেই এটা সৌন্দর্য বৃদ্ধি পেয়ে গেছে। আর গর্ভগৃহে ছিল একটি বিশাল বড় শিবলিঙ্গ, যেখানে ফটো তোলা প্রহিবিটেড ছিল, তাই সেই ফটো আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। মন্দিরের বাইরে ঠিক গর্ভগৃহের সোজাসুজি রয়েছে নন্দী মহারাজ। আর নন্দী মহারাজ যেখানে রয়েছে ঠিক সেইখান থেকে মন্দিরের ভিউটা ঠিক এরকম। সকাল সকাল আমরা একটু হাঁটতে বেরিয়েছি, আর কিছুক্ষণ বাদেই চেক আউট করে যাব। এখানে চেক আউট টাইম 11টা। তো একটু সামনে আশেপাশে ঘুরে, বড্ড রোদ অলরেডি উঠে গেছে, তো একটু আশেপাশে ঘুরে আবার ঢুকে গিয়ে চেক আউট করে বেরিয়ে যাব। ছবি তোলার জন্য দারুণ, কিন্তু প্রচুর হনুমান আছে এখানে, কালকে আমরা দেখেছিলাম। এই জায়গাটা দেখো, এখানে বোটিং হয়, সব লোকেরা এখন ফটোশ্যুট করতে এসছে। এনিওয়েজ আপনারা চাইলে বোটিংও করতে পারেন। বোটিংয়ের নির্দিষ্ট টাইমিং আছে, সন্ধেবেলা করায় আর সকালবেলা শুনেছিলাম 9:30 থেকে করায়, কিন্তু এখনও তো কিছু দেখতে পাচ্ছি না, গিয়ে দেখতে হবে। তো যদিও আমরা আর বোটিং খুব সম্ভবত করব না, দেখা যাক। এই ঝাপাঝাপি করছে হনুমান এখানে, এই যে যে ক্যামেরায় হয়তো আসছে না, বাট গাছটা নড়ছে, এইটুকু তো দেখা যাচ্ছে। ওই গাছ থেকে ওই গাছে ঝাপালো, বাবা পালাই। গিয়ে ভ্যালিটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, আর রাস্তাটা দারুণ সুন্দর। বাস চলে এখান দিয়ে? বাস তো চলে না। এখানে দারুণ ছবি উঠবে, যারা সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারে তাদের জন্য দারুণ, রোড ফটোগ্রাফি করার জন্য।
এই যে এটাই হলো বোটিং সাইড। রিসর্ট থেকে বেশ কিছুটা হেঁটে আসার পর এই বোটিং সাইডটা পড়ে, যেখান থেকে সকালে এবং বিকেলবেলা বোট রাইড করা হয়। তো আমরা তো বোট রাইড করিনি। এই বোটিং সাইডের ঠিক সামনেই একটা ভগ্নপ্রায় মন্দির ছিল, এটাও শিব মন্দির, কিন্তু এখানে কিন্তু ওঠাটা কিন্তু প্রহিবিটেড, ওখানে লেখাই আছে। দেখুন পুরো ভগ্নপ্রায়, এটাও কিন্তু সেই আর্থকোয়েকেরই ফল। এইবার চলুন আপনাদের ঝট করে দেখিয়ে দিই ওল্ড রুমের ভিউগুলো। অ্যাকচুয়ালি আমরা যেদিন ছিলাম সেদিনকে প্রত্যেকটা রুমই বুক ছিল, আর যেদিনকে আমরা চেক আউট করবো সেদিনকে লাকিলি ঠিক আমাদের চেক আউট করার আগেই একটা ওল্ড রুম খালি হয়েছিল, আর সেই সময় ক্লিনিং চলছিল। তো আমি চলে গেলাম সেই সুযোগে এই ওল্ড রুমের একটা ভিডিও নিতে, যাতে আপনাদের দেখাতে পারি। দেখুন এই ওল্ড রুমে ঢুকেই প্রথমে পড়বে ওয়াশরুম, তারপরে এবার সিঁড়ি দিয়ে আবার একটু নিচে নামতে পড়বে ড্রয়িং রুম। দেখে বুঝতেই পারছেন নিউ রুমের থেকে খুবই ছোট ছোট জায়গাটা, অতটা স্পেশিয়াস না, আর বেশ ময়লা ময়লা। তখনও ক্লিনিং চলছে, বেডশিটগুলো পাল্টানো হলো, বাট তাতে কি, পুরো ব্যাপারটাই এতটা ময়লা ময়লা যে আমার বাবা একটুও ভালো লাগেনি। আর এটা হলো ওল্ড রুম থেকে লেক ভিউটা, আর সামনে পুরো গাছে ভর্তি, আর গাছের মধ্যে হনুমানে ভর্তি, মানে যখন তখন হনুমান এখানে ঢুকে যেতে পারে ঘরের মধ্যে। এটা হচ্ছে ব্যালকানি, ব্যালকানিটাও জঘন্য নোংরা, তবু দেখিয়ে দিলাম, যদি আপনাদের মনে হয় এই রুমটা ভালো লাগে তাহলে থাকবেন। আমি জানি না অন্য রুমগুলো এতটা নোংরা কিনা ওল্ড রুমগুলোর মধ্যে, কিন্তু এটা তো বেশ ময়লা। রামাপ্পা লেক বেড়ানো শেষ, তো আমরা এখন যাচ্ছি আবার ওয়ারাঙ্গলের উদ্দেশ্যে। তো এখানের যে আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলোর ভাড়া হলো 2016 টাকা, আর যেটা আমি পরে দেখালাম লেকের উল্টো দিকে, মানে রাস্তার উল্টো দিকে আমাদের রুমগুলো যে ছিল তার উল্টো দিকের যে রুমগুলো, সেগুলো হলো 1680 টাকা করে। তবে সিজন ওয়াইজ কম বেশি হতেই পারে। তো আমার অ্যাকচুয়ালি আমাদের যেটা একদম লেকের ওপরে নতুন রুমগুলো সেগুলোই বেশি ভালো লেগেছে, যেগুলোতে আমরা ছিলাম। পুরোনো রুমগুলো একটু ময়লা ময়লা লেগেছে, আর এত বেশি জঙ্গলের মধ্যে, আর দেখতেই পেলেন এরকম হনুমানের উপদ্রব। তো আমাদের মতো, মানে আমি ভীষণ ভীতু, তো আমার মতো ভীতু মানুষদের জন্য লেক ভিউটাই ঠিক আছে, কিন্তু এমনিতে ঠিক আছে, ভালো, একদিন কাটানোর জন্য ভালো, খারাপ না। তো দেখতে থাকুন এসআর এক্সপ্লোরার, আর নেক্সট ভিডিওতে আসছে ওয়ারাঙ্গল। সমস্ত ওয়ারাঙ্গলের খুঁটিনাটি আমরা যতদূর ঘুরতে পারবো পুরোটাই তুলে ধরবো। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।